প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। লাখো কোটি শহীদের রক্তের বিনিময়ে এবং লাখো নারীর ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছিল। তাই ওই সকল শহীদদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। প্রিয় লিসেনার্স, আজ 16ই ডিসেম্বর উপলক্ষে একটি স্পেশাল ঘটনার আয়োজন করেছি। আশা করছি এই ঘটনাগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, ঘটনা শুরু করার আগে একটি কথা বলতে চাই। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর প্রতিটি ভিডিওতে একটি লাইক, কমেন্ট করতেও ভুল করবেন না। চাইলে আপনারা আমাদেরকে ঘটনাও পাঠাতে পারেন। আপনাদের সঙ্গে ঘটে যাওয়া অথবা আপনাদের পরিচিত কারোর সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলিও আমাদেরকে পাঠাতে পারেন। আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা bhuterbhoybd@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনাদের ঘটনাগুলি পাঠাতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ঘটনায় চলে যাই। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শিহাব উদ্দিন ভাই। ওনার বাড়ি বগুড়া জেলার গাবতলী থানায়। আর এই ঘটনাটি ঘটেছিল মূলত এই শিহাব ভাইয়ের বন্ধুর মায়ের সঙ্গে। আর শিহাব ভাইয়ের ওই বন্ধুর নাম ছিল আসিফ। ঘটনাটি মূলত 2007 সাল থেকে শুরু হয়েছিল। এই আসিফ ভাইয়ের বাবা 2004 সালের দিকে তাদের গ্রামের পার্শ্ববর্তী একটি গ্রামে একটি জায়গা ক্রয় করে। ওই জায়গাটি ছিল একটু রাস্তা থেকে উঁচু ঢিপা টাইপের মতো। আর ওই জায়গায় বেশ অনেকগুলো গাছও ওই ঢিপার উপরে ছিল। খুব কম মূল্যে পাওয়ার কারণে এই আসিফ ভাইয়ের বাবা খুব খুশি হয়েছিল, কারণ ওই জায়গাটির কাগজপত্র বা পজিশন সব দিক দিয়েই এই জায়গাটি ছিল অনেক সুন্দর। 2004 সালে ওই জায়গাটি কেনার পরে আর কিছু করা হয়নি। ওই জায়গাটি ওইভাবেই ছিল। তবে 2007 সালে এই আসিফ ভাইয়ের বাবা ওই জায়গার বেশ কিছু গাছ বিক্রি করে দেয়। আর ঘটনাটি ওই গাছ বিক্রি করার 2 থেকে 3 দিন পর থেকে শুরু হয়। একদিন আসিফ ভাইয়ের বাবা মা যে ঘরে থাকতেন, সন্ধ্যার পরে ওই ঘরের পেছন দিক থেকে খুব জোরে ফিস ফিস করে একজন বলছিল, কিরে, খুব আরাম করে ঘুমাচ্ছিস? ঘুমা। কয়দিন ঘুমাতে পারিস তা আমরা দেখে নিব। কয়দিন ঘুমাতে পারবি তা আমরা দেখে নিব। আমাদের থাকার জায়গা নষ্ট করে তোরা আরামে ঘুমাবি তা পারবি না। সেদিনের মতো এতটুকু কথা বলেই আর কোনো কথা তারা শুনতে পাচ্ছিল না। এদিকে আসিফ ভাইয়ের মা আসিফ ভাইয়ের বাবাকে বলল, আপনি কি কোনো কথা শুনেছেন? কিন্তু আসিফ ভাইয়ের বাবা কিন্তু কোনো কথাই শুনতে পায়নি। এই ঘটনার পরের দিন ঠিক ওইভাবেই কেউ একজন জোরে জোরে ফিস ফিস করে বলছিল, ঘুমা ঘুমা, আর কয়েকদিনই তো ঘুমাতে পারবি, এরপর আর ঘুমাতে পারবি না। আমাদের থাকার জায়গা নষ্ট করে তোরা আরামে ঘুমাবি তা পারবি না। সেদিনও আসিফ ভাইয়ের মা এই কথাটি শুনছিল, কিন্তু আসিফ ভাইয়ের বাবা এই কথাগুলো শুনতে পাচ্ছিল না। কিন্তু আসিফ ভাইয়ের মা আসিফ ভাইয়ের বাবাকে বলল, আপনি একটি হুজুর নিয়ে আসেন। এরপরে আসিফ ভাইয়ের বাবা একজন হুজুর নিয়ে আসেন। তিনি খুব একটা এই বিষয়ে পারদর্শী ছিলেন না। তিনি এসে কিছু দোয়া কালেমা পাঠ করেন এবং আসিফ ভাইয়ের বাবা মাকে বলেন, আপনারা যেহেতু ওই জায়গার গাছগুলো কেটেছেন, ওইখানে কিছু জিন হয়তো বা থাকতে পারে, আর তারাই হয়তো আপনাদেরকে এভাবে ভয় দেখাচ্ছে। আপনাদের কিছু হবে না, আপনারা দোয়া কালেমা পাঠ করুন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এভাবে 3-4 দিন আর কোনো সমস্যা হয়নি। এভাবে কেটে যায় 2-3 দিন। এর মধ্যে আর কোনো ঘটনাই ঘটেনি। আসিফ ভাইদের বাড়ি ছিল টিনের বাসা। সন্ধ্যার পরে তাদের চালের উপরে অনেক বড় বড় ইটের ঢিল কে যেন ক্রমাগতই মারতে লাগলো। এই শব্দটি
বাড়ির সবাই পাচ্ছিল। তারা বাইরে এসে কোনো ইটের টুকরা দেখতে পাচ্ছিল না, কিন্তু চালের উপরে অনেকগুলো ইটের ঢিল পড়ছিল, এটা তারা খুব ভালোভাবেই বুঝতে পারল। এরপর আবারও ওই হুজুরটিকে নিয়ে আসা হয় এবং ওই হুজুরটি সব কথা শুনে আসিফ ভাইয়ের বাবাকে বললেন, আপনি কিছু গরিব মিসকিনকে খাওয়ান, গরিব মিসকিনকে খাওয়ালেই ইনশাল্লাহ এই সমস্যা আর হয়তো থাকবে না। গরিব মিসকিনের দোয়া আল্লাহ আগে কবুল করেন। এই বলে ওই হুজুরটি চলে যান। 2-3 দিনের মধ্যেই আসিফ ভাইয়ের বাবা একটি খাওয়ার আয়োজন করেন। খাওয়ার আয়োজন শেষ করতে করতে প্রায় মাগরিবের কিছুটা কাছাকাছি চলে যায় সময়। মাগরিবের আজানের কিছুটা আগ মুহূর্তে এই আসিফ ভাইয়ের মা থালা বাসনগুলো তাদের পার্শ্বের একটি পুকুরে ধুতে যায়। বেশ কিছু সময় যাওয়ার পরেও যখন আসিফ ভাইয়ের মা বাড়িতে আসছিলেন না, তখন এই আসিফ ভাইয়ের বাবা ওই পুকুরের দিকে যান এবং গিয়ে দেখতে পান আসিফ ভাইয়ের মা ওই পুকুরের দিকে তাকিয়ে কার সাথে যেন কথা বলছে। সে কাছে গিয়ে শুনতে পায় আসিফ ভাইয়ের মা কার দিকে যেন তাকিয়ে বলছে, তোরা আমার ছেলে মেয়েকে নিস না, তোরা আমাকে নিয়ে যা। কিন্তু আসিফ ভাইয়ের বাবা কাউকে দেখতে পাচ্ছিলেন না। সে যখন তার গায়ে হাত দেয় তখন আসিফ ভাইয়ের মা স্বাভাবিক হয়ে যায় এবং আসিফ ভাইয়ের বাবা তখন তাকে বলেন, তুমি কার সাথে কথা বলছো? তখন আসিফ ভাইয়ের মা বললেন, ওই যে পুকুরের মধ্যে কয়েকজন দাঁড়িয়ে আছে আর ওরা আমার সন্তানদেরকে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু আমি ওদেরকে বলছি তোমরা আমাকে নিয়ে যাও, আমার সন্তানদেরকে নিও না। সেদিনের মতো আসিফ ভাইয়ের মাকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপরে আসিফ ভাইয়ের মা কিছুটা অস্বাভাবিক আচরণ শুরু করে। মাঝে মধ্যেই কাউকে চিনতে পারতেন না, অনেক আবল তাবল কথা বলতেন। তো এর মধ্যে 2-3 দিন যাবার পরে একদিন আসিফ ভাইয়ের মা কিছু পিঠা তৈরি করেন। এই পিঠাগুলি তাদের গ্রামের থেকে একটু দূরে ওই আসিফ ভাইয়ের একটা খালার বাড়ি ছিল। আসিফ ভাইয়ের মা ভাবলেন, আমরা যেহেতু পিঠা তৈরি করেছি, তাই আমার বোনের বাসায় পিঠাগুলো কিছু দিয়ে আসি। সময়টি তখন সন্ধ্যার পরবর্তীর একটি সময়। আসিফ ভাইয়ের মা পিঠা তৈরি করে একটি পাত্রের মধ্যে রাখলেন আর গামছা দিয়ে ওই পাত্রটি ভালোভাবে বেঁধে তার বোনের বাড়ির উদ্দেশ্যে যেতে লাগলেন। সে যখন মাঠের মাঝামাঝি একটি জায়গায় এলো, তখন মাঠের মধ্যে সামনে দিকে একটি লাশের মতো কিছু একটি সে দেখতে পেল। সে একটু ভয়ও পেল। এই সময় এই খোলা জায়গায় একটি লাশের মতো কে রেখেছে। তিনি ভাবলেন, আমি যখন এতটুকু রাস্তা এসেছি, আমাকে আমার বোনের বাড়িতে যেতেই হবে, ফিরে গেলে পিঠাগুলি নষ্ট হয়ে যাবে। তাই তিনি চিন্তা করলেন, আমি পাশ দিয়ে চলে যাই। তিনি যখন পাশ দিয়ে লাশ কাটিয়ে যেতে লাগলেন, তখন পেছন থেকে একটি ভারী কণ্ঠ তাকে বললেন, কিরে, লাশ নিয়ে যা, লাশ নিয়ে যা। তখন এই আসিফ ভাইয়ের মা পেছন থেকে একটু ঘুরে তাকান আর দেখতে পান ওই লাশটি আর কারো নয়, তারই ছেলে আসিফের লাশ। এই দৃশ্যটি দেখে আসিফ ভাইয়ের মা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আর ভয় পাওয়াটাও স্বাভাবিক। একজন মেয়ে মানুষ খোলা জায়গার মধ্যে এরকম কণ্ঠস্বর আর এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। তো আসিফ ভাইয়ের মা ভয় পাওয়ার পরেও কিন্তু কোনো জ্ঞান হারাননি। তিনি ওই দৃশ্যটি দেখে দৌড় দেন, কিন্তু পিছন থেকে তারপরেও বলছিল, কিরে, তোর সন্তানের লাশ নিয়ে যা, লাশ নিয়ে যাবি না? তিনি আর পেছন দিকে ঘুরে তাকাননি, কিন্তু পেছন থেকে এই শব্দটি ক্রমাগতই বলতে লাগলো, লাশ নিয়ে যা, লাশ নিয়ে যা। তিনি শেষবার যখন পেছন দিকে তাকিয়েছিলেন, তখন দেখতে পেলেন ওই লাশটি গড়িয়ে গড়িয়ে তার দিকেই আসতে লাগলো। মানে হচ্ছে একটি কলম বা কোনো পাইপ যদি আমরা গড়িয়ে দিই, তাহলে সেটি যেমনভাবে সামনে অথবা পেছন দিকে এগিয়ে যাবে, ঠিক ওইভাবেই ওই লাশটিও তার দিকেই এগিয়ে আসছিল। এই দৃশ্যটি দেখে সে আরো ভয় পেয়ে যায় এবং খুবই দ্রুত তার বোনের বাড়িতে চলে যায়। তিনি তার বোনের বাড়ির উঠানে গিয়ে চিৎকার করে সবাইকে ডাকতে থাকেন, কিন্তু তখনও কিন্তু সে জ্ঞান হারাননি।
তখন বাড়িতে সব ঘটনাগুলি শেয়ার করে। আর সেদিন সে ওই বাড়িতেই রাত্রি যাপন করে। এই ঘটনার পরে আসিফ ভাইয়ের মাকে আবারও আসিফ ভাইয়ের বাড়িতে নিয়ে আসা হয়, কিন্তু এবার একটি সমস্যার সৃষ্টি হয়। সমস্যাটি হলো, এই আসিফ ভাইয়ের মা আর বাড়ির কাউকে চিনতে পারছে না। আসিফ ভাইকেও চিনতে পারছে না, আসিফ ভাইয়ের বাবাকেও চিনতে পারছে না, তার বোনকেও চিনতে পারছে না। সে একটা কথাই বলছে, আমার সন্তানদেরকে নিও না, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। 2 দিন ঠিক এভাবেই চলতে লাগলো। 3য় দিন সকালবেলা এই আসিফ ভাইয়ের মা আবার স্বাভাবিক হয়ে গেল। সে সবাইকে চিনতে পারল। আসিফ ভাইয়ের মা তার সন্তানদেরকে বলল, তোমরা আমার সন্তান, আমার জীবনের বিনিময়ে হলেও তোমাদেরকে আমি বাঁচাবো, তোমাদের কোনো ক্ষতি হবে না। আর আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে একটু খেতে দাও। এই কথা বলার পরে আসিফ ভাই এবং আসিফ ভাইয়ের বোন এই আসিফ ভাইয়ের মাকে খাবার এনে দেয়। সে অনেক খাবারও খেয়েছিল। এই খাবার খাওয়ার পরেই তার রক্তবমি হয়। রক্তবমিটা ছিল খুবই বিভৎসকর একটি রক্তবমি। রক্তের সাথে অদ্ভুত কিছু জিনিস বের হতে দেখা যায়। আর সেদিনই এই আসিফ ভাইয়ের মা মারা যান। এই ঘটনাটি খুবই দুঃখজনক একটি ঘটনা। ঘটনাটি যেমন ভয়ের তেমনই দুঃখজনক। একজন মা এবং বাবা সন্তানের জন্য কতটা আত্মত্যাগ করতে পারে তা এই ঘটনার থেকে আবারও আমরা বুঝতে পারলাম। মূলত আসিফ ভাইয়ের মা ওই পিশাচ জিনদের সঙ্গে একটি চুক্তি করেছিলেন, তার জীবনের বিনিময় করে হলেও তার সন্তানদের যেন কোনো ক্ষতি করা না হয়। আর মূলত পিশাচ জিনরাই কিছু একটি খাইয়েছিলেন, যার জন্য এই রক্তবমি হয়ে এই আসিফ ভাইয়ের মা মারা যান। এই ঘটনা থেকে আমরা একটা জিনিস শিক্ষা পেলাম, তা হচ্ছে কোনো জায়গা বা কোনো কিছু খুব কম দামে পেলেই যে সেটি আমাদেরকে ক্রয় করতে হবে এমনটি নয়। খুব কম দামে কোনো জিনিস ক্রয় করার আগে অবশ্যই ভেবে দেখবেন এই জিনিসটির দাম এত কম দামে দেওয়ার কারণেই বা কি। অন্য সবাই যদি এই জিনিসটি অনেক দামে বিক্রি করে, তাহলে অন্য একজন ব্যক্তি এই জিনিসটি এত কম দামে কেন দিচ্ছে? অবশ্যই বুঝতে হবে এর পেছনে কোনো কারণও থাকতে পারে। তবে এর মানে এই নয় যে সব কিছুর ক্ষেত্রেই এই জিনিসটি প্রযোজ্য। আপনার চিন্তা বুদ্ধি দিয়ে এই বিষয়গুলি বুঝতে হবে, তাহলে ইনশাআল্লাহ এই ধরনের ক্ষতি থেকে আমরা হয়তো বাঁচতে পারবো। তো এই ছিল আজকের এপিসোডের প্রথম ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। আমরা চাই না এই ধরনের কোনো ঘটনা আর কারোর সঙ্গে ঘটুক। তবে যাদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে, চাইলে তারা আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আপনাদের সঙ্গে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhuterboybd@gmail.com। ডেসক্রিপশনেও আমাদের ইমেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে স্পেলিংটি দেখে নিতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায় চলে যাই। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের দ্বিতীয় যে ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন হাবিবুর রহমান ভাই। আর এই ঘটনাটি মূলত এই হাবিব ভাইয়ের সঙ্গেই ঘটেছিল। এই ঘটনাটি 2015 সালের ডিসেম্বর মাসের শেষের কোনো একটি দিনে ঘটেছিল। হাবিব ভাই সহ তাদের অফিসের 6-7 জনের একটি টিম সিলেটের চা বাগানে ঘোরার একটি পরিকল্পনা করে। যেই কথা সেই কাজ, তারা সিলেটের চা বাগানে যাওয়ার জন্য একটি হাইস গাড়ি ভাড়া করেন এবং একটি তারিখ নির্ধারণ করেন। সেই তারিখে তারা রাত 10টার দিকে যাত্রা শুরু করেন। তারা সবকিছু গোছগাছ করে রাত 10টার দিকে হাইস গাড়িতে করে ওই সিলেটের চা বাগানের উদ্দেশ্যে রওনা দেয়। খুব ভালোভাবে এই গাড়িটি যেতে লাগলো। প্রথমত গাড়ি যখন ভৈরব গিয়ে পৌঁছায়, তখন তারা একটি জিনিস লক্ষ্য করেন।
এই হাবিব ভাই লক্ষ্য করেন গাড়ির ড্রাইভারটি গাড়ি কেমন যেন ঠিকমতো চালাতে পারছে না। কোনো কিছু একটি দেখে এই ড্রাইভার কেমন যেন একটি অন্যমনস্ক হয়ে গিয়েছিল। আরেকটি কথা বলে নিচ্ছি, হাবিব ভাই যে গাড়িতে করে ওই সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, ওই গাড়ির ড্রাইভারটি ছিল অত্যন্ত অভিজ্ঞ একজন ড্রাইভার। সে কোনো বাজে নেশা বা সিগারেট পর্যন্ত খেতেন না। হাবিব ভাই ভাবলেন হঠাৎ করে গাড়ি এত রাত চালানোর কারণই বা কি। আরেকটি কথা বলে নিচ্ছি, হাবিব ভাই ওই গাড়ির একদম সামনে ড্রাইভারের বাম পাশেই ছিলেন, আর গাড়ির পেছন দিকে হাবিব ভাইয়ের অন্যান্য স্টাফরা ছিলেন। তারা অনেকটা ঘুমিয়েই ছিলেন, কিন্তু যেহেতু সামনের দিকে হাবিব ভাই বসেছিলেন তাই রাস্তার মনোমুগ্ধকর দৃশ্যগুলি উপভোগ করছিলেন। কিছুক্ষণ পর এই ড্রাইভার হাবিব ভাইকে একটি কথা বলেন। ড্রাইভার হাবিব ভাইকে বলছিলেন, হাবিব ভাই, আপনি কি কোনো কিছু অনুভব করতে পারছেন বা কোনো কিছু দেখতে পাচ্ছেন? তখন হাবিব ভাই বললেন, না তো, আমি কি অনুভব করব? আমি তো দেখতে পাচ্ছি রাস্তা অনেক সুন্দর, পরিবেশটা অনেক ভালো, কিন্তু গাড়ি আপনি কেমন যেন একটু মনে হচ্ছে রং চালাচ্ছেন। ওই গাড়ির ড্রাইভারটি হাবিব ভাইকে বললেন, আমি কিন্তু গাড়ি অনেক জোরে চালানোর চেষ্টা করছি, কিন্তু গাড়ি কিন্তু জোরে চলছে না, আর আমার মনে হচ্ছে গাড়ির সামনে কোনো একটি অদৃশ্য কিছু একটি বাধা দিচ্ছে, আর লুকিং গ্লাসের মাধ্যমে কিছু একটা অবয়বের মতো আমি দেখতে পাচ্ছি, যেটা আমাদের পেছন পেছনেই আসছে। হাবিব ভাই এটি শুনে হাসতে লাগলেন। হাবিব ভাই বললেন, ধুর, এগুলা কি বলছেন? আমি নিজেই তাকিয়ে দেখছি সামনে, কোনো সমস্যা নাই, আর লুকিং গ্লাসেও তো দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার, পেছনের গাড়ির হেডলাইট ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তো এই কথা বলে আবারও সে গাড়ি চালাতে লাগলেন। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পরে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড পাওয়ার আগের যে জায়গাটি ছিল, ওই জায়গাটি কিন্তু বেশ খোলা টাইপের একটি জায়গা। ওইখানে আসার পরে হঠাৎ করেই এই ড্রাইভার গাড়িটি হার্ড ব্রেক করেন। হুট করে গাড়িটি ব্রেক করার কারণে হাবিব ভাই মাথায় একটু আঘাত পান এবং ড্রাইভারকে বলে ওঠেন, কি ব্যাপার, আপনি এভাবে হার্ড ব্রেক করলেন কেন? তখন এই ড্রাইভার হাবিব ভাইকে বললেন, আমি যখন গাড়ি চালাচ্ছিলাম তখন হঠাৎ করেই একটি মেয়ে মানুষ আমার গাড়ির সামনে এসে ঝাঁপ দেয়, আর এটি দেখে আমি হার্ড ব্রেক করি। এই কথা শুনে হাবিব ভাই, ড্রাইভার সহ তাদের স্টাফরা সবাই নেমে পেছন দিকে খুঁজতে থাকেন, কিন্তু তারা অবাক হয়ে যায়, পেছনে কোনো কিচ্ছুই তারা দেখতে পায় না। তবে তারা একটি বিষয় লক্ষ্য করেন, একটি ছোট কাকের বাচ্চা ওখানে মরে পড়েছিলেন। যেহেতু হাবিব ভাই গাড়ি চালাতে পারতেন, তাই ভাবলেন যে ঘন্টাখানেক রাস্তা আমি নিজেই ড্রাইভ করি। যেই কথা সেই কাজ। হাবিব ভাই এরপর ওই ড্রাইভারটিকে বললেন, আপনি কিছুক্ষণ রেস্টে নেন, আর আমি এই গাড়িটি ড্রাইভ করি। এরপরে হাবিব ভাই গাড়ি চালাতে লাগলেন। অনেকক্ষণ গাড়ি ভালোভাবেই চালাচ্ছিলেন, কিন্তু এক সময় এসে এই হাবিব ভাই একটি জিনিস খেয়াল করেন। তার কাছেও কেমন যেন মনে হচ্ছিল লুকিং গ্লাসের মাধ্যমে পেছন থেকে কিছু একটি উড়ে উড়ে তাদের গাড়ির সাথে আসছিলেন। এবার তিনি ভাবলেন, এটি কোনো স্বাভাবিক কোনো ঘটনা নয়, কিছু একটি অবশ্যই আছে। এরপরে তারা খুব ভালোভাবেই ওই সিলেটে গিয়ে পৌঁছায়। কি ভাবছেন, ঘটনা কি এখানেই শেষ? না, ঘটনার আরো ভয়ঙ্কর ঘটনা এই সামনে অপেক্ষা করছে। চলুন সেটিও আমরা শুনে আসি। এরপর তারা একটি রিসোর্টে উঠেন। সঙ্গত কারণে ওই রিসোর্টটির নাম আমরা প্রকাশ করতে পারছি না। তারা একটি চা বাগানের পাশে একটি রিসোর্ট ভাড়া নেন, আর সেখানেই থাকতে শুরু করেন। যেহেতু সারা রাত তারা ড্রাইভ করে এসেছিলেন, তাই প্রচণ্ড ক্লান্ত ছিলেন, তাই তারা সেদিন সারাদিনই ওই রিসোর্টে সময় কাটালেন। সন্ধ্যার পরে তারা সবাই মিলে একটু বাইরে বের হন, আশপাশের বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়ান। রাত যখন 9টা তখন আর তারা আবার রিসোর্টে ফিরে আসে এবং রাত্রে ডিনার করার পরে তারা যার যার রুমে শুয়ে পড়েন। কিন্তু কেন জানে হাবিব ভাই সেদিন ঘুম আসছিল না, তাই তার রিসোর্টের বারান্দায় গিয়ে কিছুক্ষণ
ফেসবুক চালান আর বাইরের মনোমুগ্ধকর চা বাগানের দৃশ্যগুলি সে উপভোগ করছেন। চারদিকে মোটামুটি ভালো কুয়াশাও পড়ছিল। তো বেশ কিছু সময় যাওয়ার পর হাবিব ভাই একটি জিনিস লক্ষ্য করলেন, ওই চা বাগানের ভিতর থেকে মানুষের মতো কিছু একটা অবয়ব হেঁটে আসছে। তবে দেখে মনে হচ্ছে এটি হেঁটে আসছে না, কিছুটা শূন্যে ভেসে উড়ে উড়ে আসছে। হাবিব ভাই বেশ সাহসী একজন মানুষ ছিলেন। তিনি এই জিনিসটি দেখে মোটেও ভয় পেলেন না। তিনি লজিক্যালি চিন্তা করলেন, এটি কোনো মানুষও হতে পারে, আর কুয়াশার জন্য মনে হচ্ছে হয়তো বা সে শূন্যে উড়ে উড়ে আসছে। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন ওই মানুষের মতো অবয়বটি হাওয়ার সঙ্গে মিশে গেল, আর দেখা যাচ্ছিল না। সে তার রুমে চলে গেল। সময় ছিল রাত 12টা। তখনও তার ঘুম আসছিল না। সে এবার ভাবলেন, আমি একটু বাইরের ওই চা বাগানের রাস্তায় হেঁটে আসি। হাবিব ভাইয়ের সিগারেট খাওয়ার একটু অভ্যেস ছিল, আর বাইরে এসে এরকম সুন্দর একটি পরিবেশে হেঁটে হেঁটে সিগারেট খেয়ে সে ভালোই তৃপ্তি পাচ্ছিল। এরপর হাবিব ভাই একটি বিষয় দেখে চমকে ওঠেন। চা বাগান থেকে একটু দূরের একটি গাছের নিচে একটি মেয়ে বসে আছে, আর মেয়েটির গায়ে পরনে ছিল বেনারসি শাড়ি। লাল টকটকে শাড়িতে মেয়েটিকে পেছন থেকে বেশ ভালোই লাগছিল। তিনি ভাবলেন, এই জায়গায় এত রাত্রে একটি মেয়ে বসে থাকার কারণই বা কি। তিনি যেহেতু একটু সাহসী ছিলেন, তাই ওই দিকে এগিয়ে গেলেন। এবার ওই মেয়েটির কাছাকাছি গিয়ে ওই মেয়েটিকে বললেন, কে আপনি, আর এত রাত্রে এখানেই বা কি করছেন? হাবিব ভাই বুঝতে পারছিলেন মেয়েটি ওইখানে বসে খুব মৃদু স্বরে কান্না করছিলেন। অনেক কয়েকবার ডাকার পরেও যখন ওই মেয়েটি এই হাবিব ভাইয়ের কোনো সাড়া বা উত্তর দিচ্ছিলেন না, তখন হাবিব ভাই তার হাত দিয়ে ওই মেয়েটির ঘাড়ে হাত দেন। তখনই ওই মেয়েটি এই হাবিব ভাইয়ের দিকে তাকায়, আর হাবিব ভাই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটিও দেখতে পান। হাবিব ভাই দেখতে পায় এটি কোনো মানুষ নয়। এটি আসলে কি সে তা বর্ণনাও করতে পারবে না। এটি ছিল একটি রাক্ষসের মতো ভয়ানক কোনো একটি কিছু। তার চোখটি ছিল আগুনের মতো লাল। তার কোনো নাক দেখতে পাননি, কিন্তু তার মুখটি ছিল অনেক বড়, আর চারটি ভয়ানক সূচালো দাঁত এই হাবিব ভাই দেখতে পাচ্ছিলেন। এই হাবিব ভাই এই ভয়ানক দৃশ্যটি আর সহ্য করতে পারছিলেন না। আমি যদিও বলেছিলাম হাবিব ভাই অনেক সাহসী, কিন্তু তারপরেও এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে সে ওখান থেকে দৌড় দেয়। কিছুক্ষণ পরেই সে দেখতে পায় আর দৌড়াতে পারছে না। তার জামা ধরে তাকে পেছন থেকে কেউ আটকে রেখেছে। সে যখন পেছন থেকে ঘুরে তাকায়, তখন দেখতে পায় ওই রাক্ষস বা পিশাচ যেটাই বলি না কেন, তার হাত দিয়ে এই হাবিব ভাইয়ের জামা ধরে আছে। ওই রাক্ষস বা পিশাচ যেটাই বলি না কেন, তার ধারালো নখ দিয়ে এই হাবিব ভাইয়ের পিঠে ক্রমাগত আঁচড় দিতে থাকে। এই আঁচড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে হাবিব ভাই জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পরে হাবিব ভাই দেখতে পান সে তার রিসোর্টের রুমের মধ্যে শুয়ে আছে, এবং তার চারিপাশে সেই স্টাফরাও দাঁড়িয়ে আছে। তাদের স্টাফরা যখন এই হাবিব ভাইকে জিজ্ঞেস করলেন, আপনি কালকে বাইরে পড়েছিলেন, কি হয়েছিল আপনার সঙ্গে? আর আপনার পিঠে অনেকগুলো খামচির মতো দাগও দেখা যাচ্ছিল, অনেক রক্ত বের হয়েছিল। তখন এই হাবিব ভাই তাদের স্টাফদের সঙ্গে এই ঘটনাগুলি শেয়ার করেন। তো এই ঘটনার পরে তারা সেই রিসোর্টে আর থাকেনি। রাত্রের বেলায় তারা ঢাকায় চলে আসে। তো এই ছিল ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর প্রতিটি ভিডিওতে লাইক শেয়ার করতেও ভুল করবেন না। আমরা চাই না এ ধরনের ঘটনা কারোর সঙ্গে ঘটুক। তবে যাদের সঙ্গে এই ধরনের ঘটনাগুলো ঘটে, বা আপনাদের পরিচিত কারোর সঙ্গে যদি কোনো ঘটনা ঘটে থাকে, তারা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা
bhuterbhoybd@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনাদের পরিচিত কারোর সুখ সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা বা আপনাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলি আমাদেরকে পাঠাতে পারেন। এই ঘটনাগুলি বিশ্বাস করা না করা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমরা চাইব আপনারা সত্য ভয়ের ঘটনাগুলি আমাদেরকে পাঠাবেন। আমাদের ভূতের ভয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও 16ই ডিসেম্বরের বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী এপিসোড দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।